তো আজকে আমরা একটা হোরারি প্র্যাকটিস করব আজকের ক্লাসে। এটা একজন অসুস্থ মানুষের কুণ্ডলী বা অসুস্থ মানুষের সম্পর্কে একটা প্রশ্ন আমার মধ্যেই এসছে। তো সেই প্রশ্নটার উত্তর আমরা খুঁজবার চেষ্টা করব। তো এই এই জায়গাটাতে যে বিষয়টা সেটা হচ্ছে উম, ওনার ক্যান্সার হচ্ছে, এই বিষয়টাতে কোনো সংশয় নেই। এবার ক্যান্সারটা স্প্রে করছে। তো এইবার এই জায়গাটা থেকে আহ, খুবই ভয়ঙ্কর ক্যান্সার, এবং যেটা হচ্ছে সার্কোমা। এইখানে যদি ওনার লাঙে ইনফেকশন ছড়িয়ে যায়, তাহলে আর ট্রিটমেন্ট হাতের বাইরে চলে যায়। যদি লাংসে ইনফেকশন না ছড়ায়, তাহলে হচ্ছে এইটাকে ট্রিটমেন্ট করা যাবে। এবং ট্রিটমেন্ট করতে হলে ওনার কিন্তু একটা পা অ্যাম্পুটেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটা পা কিন্তু বাদ চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই হোরারিটার মূল প্রশ্ন হচ্ছে, বাচ্চা মরা পরের কথা, এই ইনফেকশনটা লাং পর্যন্ত পৌঁছেছে কিনা, এই জায়গাটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। তো তার জন্য আমাদেরকে দেখতে হবে এই মুহূর্তের জন্মকুণ্ডলী। তো দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমার এই কম্পিউটারটাতে চার্ট বানানোর সফটওয়্যারটা নেই। এটা খুবই জবরদস্ত কম্পিউটার, কিন্তু কম্পিউটারটার কোনো কারণে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েটেড হচ্ছে। মানে ডিস্টারবেন্স বলতে কম্পিউটারটা মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, কয়েক সেকেন্ডের জন্য হ্যাং হয়ে যায়। তো সেটাকে মেরামত করবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মেরামত করবার চেষ্টা করেও আমরা খুব একটা সফল হইনি। শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার। তো আমরা একটু কুণ্ডলীটা বানিয়ে নিই, তারপর আমরা ডিসকাশন করব। তো এই মুহূর্তে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র। লগ্নের ডিগ্রি হচ্ছে 4 ডিগ্রি 9 মিনিট। এখানে লগ্ন রয়েছে, লগ্নে রয়েছে রাহু। রাহুর ডিগ্রি হচ্ছে 26 ডিগ্রি। আমি শুধু ডিগ্রি গুলোকে লিখে রাখছি, তারপরে আমি নক্ষত্রগুলো বসাবো, কারণ আমাদের নক্ষত্র আজকের ক্যালকুলেশনে লাগবে। এবার এখানে রয়েছে শনি। শনি এবং চন্দ্র, শনি হচ্ছে কি রেট্রো। শনির ডিগ্রি এটা হচ্ছে 7 ডিগ্রি। নক্ষত্রটাকে আমরা পরে লিখছি। এখানে ডিগ্রির ফ্র্যাকশন লাগবে, সেটাও লিখি। এখানে ফ্র্যাকশন লাগছে না। এখানে হচ্ছে শুক্র, এটা ভেনাস লিখি। ভেনাসের ডিগ্রি হচ্ছে 19 ডিগ্রি। যেহেতু একটু বড় বড় করে লিখেছি, তাই জন্য ইংলিশ নামগুলো লিখছি, নাহলে বাংলাটাই লিখতাম। এটা হচ্ছে গুরু। গুরুর ডিগ্রি হচ্ছে 14 ডিগ্রি। তারপরে রবি 0 ডিগ্রি। আর বুধ, বুধের হচ্ছে 21 ডিগ্রি। মঙ্গল 22 ডিগ্রি, কেতু 26 ডিগ্রি। কেতু 26 ডিগ্রি, নক্ষত্রটা লিখতে হবে, কেতুর নক্ষত্র হচ্ছে উত্তরফাল্গুন। কেতুর নক্ষত্রটা উত্তর ফাল্গুনী। মঙ্গলের নক্ষত্র
এবার হচ্ছে 11 পূর্ব ফাল্গুনী। রবির নক্ষত্র হচ্ছে 7। এনার নক্ষত্র হচ্ছে 9। গুরু 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 হচ্ছে 14, মানে 6 নম্বর নক্ষত্র। শুক্র 19 নম্বরে। 19 নম্বর মানে হচ্ছে 4। শনিদেব তিনি নিজের নক্ষত্রে রয়েছেন 26। রাহু 25। আর লগ্ন হচ্ছে 23। ব্যাস। তাহলে এবার আবার যেটা দেখতে হবে 1 নম্বর, সেটা হচ্ছে ইনফেকশনের টেন্ডেন্সি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইনফেকশন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে আহ শরীরের কোনো অঙ্গ হানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। অর্গ্যান অ্যাম্পুট হতে পারে কিনা। থার্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে গিয়ে লাইফ রিস্ক। এই 3টে প্রশ্ন আমরা করব। এই 3টে প্রশ্ন আমরা করব। এবার এই সবকটা প্রশ্নের উত্তরের জন্য আমরা প্রথম যাব লগ্নপতির কাছে বা লগ্নের কাছে। তো যদি আমরা লগ্ন নিয়ে ভাবি বা লগ্নপতির কাছে যাই। স্যার চন্দ্র কোথায়? ও, সরি 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 সরি, চন্দ্র সম্ভবত লগ্নেই আছে, দেখে বলছে। Shit. চন্দ্র দ্বিতীয় আছে। তাহলে চন্দ্র হচ্ছে 11 ডিগ্রিতে। চন্দ্র 11 ডিগ্রিতে আছে, তার মানে চন্দ্র 26 নম্বর নক্ষত্রে আছে। তাহলে এবার এই ক্ষেত্রে হচ্ছে কি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইনফেকশন। ইনফেকশন দেয় হচ্ছে রাহু। তাহলে এই ক্ষেত্রে রাহু কিন্তু এই জায়গাটাতে রয়েছে। এবার রাহু ইনফেকশন দিলে আমার এই ঘরটা, আমার ইনফেকশনের ক্ষেত্র হচ্ছে থার্ড হাউস। তাহলে থার্ড হাউসের জায়গা হচ্ছে, থার্ড হাউস মানে চেস্ট, বুক বুক ফুসফুস লাং। এর জন্য দুটো জায়গা আমরা দেখবো, একটা হচ্ছে বায়ুতত্ত্ব আর একটা হচ্ছে তৃতীয় ভাব। তাহলে তৃতীয় ভাব চতুর্থ ভাব দুটোকেই আমরা দেখি, তৃতীয় এবং চতুর্থ। মানে তৃতীয় চতুর্থ। আর এখানে হচ্ছে আহ তোমার লাগবে হচ্ছে গিয়ে কালপুরুষের তৃতীয় এবং বায়ু তত্ত্ব। তাহলে কালপুরুষের তত্ত্বে প্রথম এখানে হচ্ছে গিয়ে আমরা প্লাস মাইনাস করে করে অ্যাড করতে থাকবো। তাহলে প্রথম হচ্ছে কি, আমি পাচ্ছি কি লগ্নপতি বক্রী হয়ে জলতত্ত্বে রয়েছে, নেগেটিভ। লগ্নপতি বক্রী হয়ে জলতত্ত্বে রয়েছে, এটা নেগেটিভ। তাহলে -1 হলো। রাহু 25 নম্বর নক্ষত্রে রয়েছে, মানে জন্ম সম্পদ বিপদ। রাহু লগ্নের সাথেই কানেক্টেড, বিপদ নক্ষত্রে এবং বায়ু তত্ত্বে। তাহলে আবার মাইনাস। তারপরে হচ্ছে গিয়ে ফোর্থ হাউসের ওপরে শনির দৃষ্টি। ফোর্থ হাউসে বক্রী শনির দৃষ্টি এবং তৃতীয় পতি তার উপরে, তৃতীয় পতি মঙ্গল, তার উপরে রাহুর দৃষ্টি। তাহলে এখানেও আমার একটা মাইনাস পাচ্ছি। এবার প্লাস পয়েন্ট কি আছে? প্লাস পয়েন্ট যেটা আছে
সেটা হলো বৃহস্পতির দৃষ্টি। এবং বৃহস্পতি রাহুর নক্ষত্রের, রাহু বৃহস্পতির নক্ষত্রে, ফলে রাহু এবং বৃহস্পতির মধ্যে একটা কন্ট্রোল, এখানে +1। নেক্সট এই সেম বিচার আমরা করব মিথুন রাশি থেকে। মিথুন রাশির উপরে রাহুর দৃষ্টি, মিথুন রাশির উপরে বৃহস্পতি বসে আছে। তাহলে মিথুন রাশির উপরে রাহুর দৃষ্টি, এই রাহুর দৃষ্টিটাকে আমি নেগেটিভ ধরি। বৃহস্পতির দৃষ্টিটা কি পজিটিভ? বৃহস্পতির দৃষ্টিটা এখানে পজিটিভ। কেন পজিটিভ? কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতি রয়েছে রাহুর নক্ষত্রে, আর রাহুর এই নক্ষত্র, এটা হচ্ছে সম্পদ নক্ষত্র। তাহলে এটাকে আমি +1 করি। আর কি, মিথুন রাশির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেট আর কারোর কোনো দৃষ্টি বৃষ্টি নেই। আহ অধিপতি বুধ, মিথুনের অধিপতি বুধ, সে কিন্তু অশ্লেষা নক্ষত্রে পড়ে গেছে। আর যেহেতু বুধ নিজের নক্ষত্রেই রয়েছে, তাহলে প্ল্যানেট অফ অ্যাক্টিভিটি সেটা হচ্ছে হবে চাঁদ। যে গ্রহটা এখানে ক্রিয়াশীল হবে সেই গ্রহটা হচ্ছে চাঁদ। এবার এই চাঁদ, সে হলো রাহু দৃষ্ট হয়ে রয়েছে। মানে এটাও একটা মাইনাস পয়েন্ট হচ্ছে। সুতরাং এই জায়গাটাতে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু বেশি। তাহলে এখানে যদি আমরা +1 দুটো আর -1 প্লাসকে পাচ্ছি, তাহলে এইখানে আলটিমেটলি আমাদের হোরারি আনসার যেটা, সেটা হচ্ছে নেগেটিভ। 4 আর 3 7, 7-এর থেকে এখানে আমরা পাচ্ছি -3 ইকুয়ালস টু -3। ফলে এইখানে কিন্তু ইনফেকশনের জায়গাটা, ইনফেকশন ছড়ানোর চান্স রয়েছে। এবার সবকিছুর মধ্যে পজিটিভিটি এনে দিতে পারে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আর কিছু শুভ কামনা। তাহলে শুভ কামনা তো রয়েছে, মানুষজন প্রচুর চাইছে যে মানুষটা সুস্থ হয়ে উঠুক। আর এদিকে দেবগুরু বৃহস্পতির একটা পজিটিভ দৃষ্টি, সেটাও রয়েছে। এই ব্যাপারটা এখানে পজিটিভ। তাহলে আমরা উম, সমস্ত নিরাশার মধ্যেও কিছুটা আশাবাদী হওয়ার চেষ্টা করব, যে না, এত কিছু খারাপের মধ্যেও ব্যাপারগুলো পরবর্তীকালে ঠিক হতে পারে। মানে একদম হতাশ আমরা হব না, কিন্তু বেশিরভাগটাই হতাশাজনক। স্যার, হ্যাঁ, এই যে ভেনাস সক্ষেত্রে বসে আছে, এখানে কি +1 দেওয়া যাবে না? বিরাজ সক্ষেত্রে বসে আছে, এটাকে +1 দেওয়া যেতে পারে। এটা একটা বড় জিনিস, মিরাকুলাস ট্রিটমেন্ট হতে পারে। হ্যাঁ, ওটাই আমি বলছি। এখানে মিরাকুলাস ট্রিটমেন্ট হতে পারে। এবং শুক্র এখানে রয়েছে পরম মিত্র নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে, এটা অবশ্যই একটা ম্যাজিক ট্রিটমেন্ট হতে পারে। তো সেইটা হওয়ার তারও কিন্তু একটা চান্সেস আছে। কিন্তু এই মুহূর্তে রাশিচক্রে আমরা যে যোগ দেখতে পাচ্ছি, রাশিচক্রে কিন্তু এখন ঘাতক যোগ তৈরি হয়েছে। এই যে পার্থক্য, আজকে আমি বললাম যে তুমি বাইকটা আসতে চাইও, এর কারণ কিন্তু আমি রীতিমতো ভয়ে আছি। এই হচ্ছে মঙ্গলের দৃষ্টি, এই হচ্ছে মঙ্গলের আরেকটা দৃষ্টি, আর এই হচ্ছে রাহুর দৃষ্টি। ইনি রেট্রো হয়ে আছেন। রাহু এদিকে মুভ করছে, যেমন স্যাটার্নের মুভমেন্টও এদিকে, মঙ্গলের মুভমেন্ট এটা এদিকে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতু যুক্ত হয়ে রয়েছে। আজকে হচ্ছে 16 তারিখ, 22 তারিখ হচ্ছে মঙ্গল কেতুর সঙ্গে ক্লোজ কনজাংশনে আসবে। হুম। ফলে এই টাইমগুলো কিন্তু মারাত্মক। এখন একদম আনস্টেবল রাশিচক্র। তো ফলে এই জায়গাটাতে কিন্তু এই ইনফেকশন ওরিয়েন্টেড বিষয়ে ভয় রয়েছে। এবার বুঝতে অসুবিধা হলে বলুন। কেতুর দৃষ্টিও তৃতীয় ভাবের উপরে আছে। হ্যাঁ, কেতুর দৃষ্টি ডিরেক্টলি তৃতীয় ভাবের উপর রয়েছে। এবং এই মুহূর্তে আমাদের প্রশ্ন লগ্ন যেটা আসলো, এই প্রশ্ন লগ্ন কিন্তু পজিটিভ হলো না।
এখানে তাহলে দুটো গুরু আমাদের পজিটিভিটি দিতে পারে। তো গুরু কিছুটা পজিটিভিটি দিতে পারে, কিন্তু এখানে ভরসার জায়গা কম। এবার ভরসার জায়গা কম বলবো না, মাঝারি। এখানে একটা লড়াই দেওয়ার হালকা জায়গা আমার মনে হয় থাকবে, কারণ এখানে কয়েকটা পজিটিভিটিও রয়েছে। যার মধ্যে প্রথম হচ্ছে বৃহস্পতির একাদশে দৃষ্টি। এটা পজিটিভ দৃষ্টি, কিন্তু আমরা এটাকে ইয়ে করে রাখি, কালার দিয়ে রাখি। বৃহস্পতির পজিটিভ দৃষ্টি, এটা একটা প্লাস পয়েন্ট। শুক্র, সে হচ্ছে গিয়ে সক্ষেত্রী হয়ে রয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। বৃহস্পতি পঞ্চমে রয়েছে, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে রাহুর উপরে রয়েছে। এইগুলো সমস্তটাই পজিটিভ প্লাস পয়েন্ট, এটা আমাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দিতে পারে। তো এখানে একটা হালকা লড়াই করবার জায়গা আশা করা যায়, পাওয়া যায়। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে স্যার। খুব ভালো হবে না, লড়াই দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, সেটাতে আমরা আসছি একটু পরে। তো এইটুকু মোটামুটি আমরা বুঝলাম। এরপরের পয়েন্টটা হচ্ছে অর্গান, শরীরের অঙ্গহানি হওয়ার সম্ভাবনা কতটা আছে এই মুহূর্তের জন্মকুণ্ডলী দেখে। তো এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখতে হবে, বলতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনারা বলবেন। আগের এই জায়গাটাকে আমি একটু ডিলিট করে দিই। তাহলে প্রথম জায়গাটা পুরোপুরি আমরা নেগেটিভ করলাম না, কিন্তু প্রথম জায়গাটাতে সমস্যা রয়েছে। এবার যে যে জায়গাটাতে প্রবলেমটা হয়েছে সেই জায়গাটাকে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে পায়ের পাতা, যেটাকে ফ্যালাঞ্জিস বলা হয়। অর্থাৎ ওই আহ, পায়ের এই আঙ্গুলের ঠিক পেছনের অংশ, পায়ের যে আঙ্গুল ঠিক পেছনের অংশটাতে একটা খুব প্রমিনেন্ট টিউমার হয়েছে। এই জায়গাটাতে আপনাদের মতামত দিতে হবে। শুরু করুন, প্রথমেই তো জগন্নাথ বাবুকে দেখতে পাওয়া যাচ্ছে। বলুন বলুন বলুন। কোনটা স্যার, বুঝি নাই স্যার। না, বলতে হবে তো এই অর্গ্যান, শরীরের অঙ্গহানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। স্যার এখানে আমরা ফার্স্ট লগ্নকে প্রেফার করব, কারণ আমি নিজেকে ধরবো। তো লগ্ন হুম। তো দুর্বল হলোই। তারপরে ধরবো আমরা দ্বাদশ ভাব, মানে মকর রাশি ধরবো, আর ধরবো মীন রাশি, কালপুরুষের দ্বাদশ ঘর। তো এখানে যেহেতু দ্বাদশপতি দ্বিতীয় গেছে বকরি হয়ে, তো এটা আমরা নেগেটিভই ধরবো। লগ্নটাও নেগেটিভ, আর দ্বাদশপতি বকরি হয়ে দ্বিতীয় বসে আছে, এটাও আমরা নেগেটিভই ধরবো। আর আমাদের কাল দ্বাদশ ভাবটা দুর্বলই ধরবো, বকরি শনি আছে জল তত্ত্বে, আর সেখানে রাহুর ইম্প্যাক্ট আছে, তো সেটাকেও আমরা নেগেটিভই ধরবো। আর এই দুটো ঘরের উপর খুব বেশি পজিটিভ দৃষ্টিও নেই, তো সেক্ষেত্রে হানিটাই বেশি ইঙ্গিত করে। গুড। আরেকটু। উম, স্যার, শনি গ্রহ তো পায়ের পাতা বা পা সম্পর্কিত অঙ্গগুলোকে ডিনোট করে, এবং সেক্ষেত্রে অঙ্গহানির কারক হিসেবে বকরি শনি এবং রাহু, তাদের যে উম, মানে পজিশন বা তাদের যে অবস্থান রয়েছে, সেটাও কিন্তু পায়ের পাতা বা পা সংক্রান্ত ব্যাপার এবং বা শরীরের অন্য কোনো অংশের হানির কথা তো ইন্ডিকেট করছে বলে মনে হচ্ছে।
হুম। স্যার মঙ্গলের দৃষ্টি আছে শনির উপরে, এটাও একটা খারাপ রেজাল্ট দিতে পারে মনে হয়। অষ্টম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট সূত্র জেনে রাখুন। এটা হচ্ছে মঙ্গল কেতু কম্বিনেশন। মঙ্গল কেতু কম্বিনেশন এটা 90% ক্ষেত্রে রং ট্রিটমেন্টের দিকে ঠেলতে চেষ্টা করে। হয় ইনজেক্টেবল অথবা হচ্ছে গিয়ে অপারেশন। মঙ্গল কেতু কম্বিনেশন কাটকে ইন্ডিকেট করে। কাট মানে হচ্ছে গিয়ে একদম কেটে বাদ। হুম। মঙ্গল কেতু কম্বিনেশন একটা ভীষণ ঘাতক কম্বিনেশন। এই সময় এই বুঝলো। মুহূর্তে লো এই সময় এই মুহূর্তে কালপুরুষের মধ্যে একদম সম্পূর্ণরূপে কালসর্পযোগ তৈরি হয়েছে। একদম পরিপূর্ণ কালসর্পযোগ। আর এই কালসর্পযোগটা ঠিক 2 দিন পরে এটা একটা চেঞ্জ হবে। আপনারা বলতে পারেন কালসর্পযোগে কি 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 চেঞ্জ হবে 2 দিন পরে? যে কেউ একজন। লগ্ন মঙ্গল বেরিয়ে যাবে তো স্যার। অষ্টমে চলে আসবে। না, মঙ্গল সরবে হচ্ছে 28 তারিখ। মঙ্গল সরবে 28 তারিখ, কিন্তু চাঁদ সরবে 2 দিন। 11 ডিগ্রিতে আছে, তাকে একদিনে ধরুন 13 ডিগ্রি করে, 13 দুগুণে 26 ডিগ্রি টপকে এই ঘরটাতে আসবে। এই সময় এই যে গ্রহগুলো, এরা পুরো এখান থেকে শুরু করে এই কম্বিনেশনটা পুরো ভর্তি হবে। এই যে কালসর্প যোগ, এটা কিন্তু সবচেয়ে বেশি নেগেটিভ। এই কালসর্প যোগটা পূর্ণ কালসর্প যোগ হচ্ছে। মানে এখানে কোনো ভঙ্গ টঙ্গ কিছু নেই, একদম 5টা ঘর। রাহু কেতুর ভেতরে 5টা ঘর, 5টা ঘরেই গ্রহ আছে। এবার রাহুকে যদি আমরা বলি মাথা, তাহলে মাথার গতিটা হচ্ছে এই দিকে। কেতুকে যদি আমরা বলি লেজ, তাহলে কেতু এদিকে যাচ্ছে। তাহলে মাথা থেকে লেজ পর্যন্ত এইটা হচ্ছে এই প্রাণীটার শরীর। তাহলে এই এই প্রাণীটার সমস্ত সমস্ত গ্রহ, মানে গ্রহ সমন্বয় বা গ্রহগণ, তাদেরকে এ কিন্তু গ্রাস করে রাখছে এবং তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে রেখে দিয়েছে। কোনো ঘর ফাঁকা নেই, কোনো ঘরের মধ্যে কোনো গ্যাপ নেই। তার ফলে এই 2 দিন পরে অবস্থা, সেটা কিন্তু আরো টফ হতে চলেছে। এটা কিন্তু এর জন্য নয়, এটা আমাদের সবার জন্য। তা আমাদের প্রত্যেকেরই কিন্তু যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইনফ্যাক্ট আমরা যখন কাউকে প্রেডিক্ট করব, কোনো কিন্তু এটা খেয়াল রেখেই প্রেডিক্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে, এই কুণ্ডলীর ক্ষেত্রে আমাদের এবার দেখতে হবে যে মঙ্গল কোন নক্ষত্রে রয়েছে। এটা কি শুভ না অশুভ? চট করে দেখে বলুন। জন্ম, সম্পদ, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, সাধক, বধ। না, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়ী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। আপনারা এটা একটু দেখে আমাকে বলুন চন্দ্র কোন নক্ষত্রে আছে। আমি 1 সেকেন্ডে আসছি। আজকে দেবেন? আজকে একটু ভালো আসছে, একটু আশপাশ।
আবার যে ছোট কুকুরটা, তার শরীর খুব খারাপ। তো এখন মোটামুটি ঠিকঠাক জায়গাতে এসছে, তার স্যালাইন চলছিল, স্যালাইন দিতে এসছে না। যাই হোক, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। তাহলে কোন নক্ষত্র এলো এটা? খেম। খেয়ে এলো? বদ বদ। লগ্ন সাপেক্ষে দেখবেন কিন্তু, কি সাপেক্ষে? লগ্ন সাপেক্ষে। লগ্ন সাপেক্ষে? লগ্ন কি শুনিনি। বদ এসছে না? স্যার জন্ম নক্ষত্র না? জন্ম নক্ষত্র নয়, চন্দ্রের নক্ষত্র হচ্ছে আহ চন্দ্র এখানে রয়েছে 26 নম্বর নক্ষত্র। ও আপনারা আচ্ছা আচ্ছা। লগ্ন সাপেক্ষে দেখবেন, কারণ এই এই বিয়ের ক্ষেত্রে আমাদের কেবলমাত্র শরীর বিচার্য, এখানে মনের কোনো জায়গা নেই। ও মানে হেলথ বিচার করতে গেলে আমরা লগ্নের ধরে করব? আমরা যে কোনোটা সাপেক্ষে দেখতে পারি। যেমন আমার যদি মনে হয়, আমি বৃহস্পতি সাপেক্ষে নবতারা চক্র ক্যালকুলেট করতে পারি। ও। আমার যদি মনের মধ্যে প্রশ্ন আসে যে বৃহস্পতির দশায় শুক্র কেমন ফল দেবে, তাহলে বৃহস্পতির সাপেক্ষে শুক্রের নবতারা চক্র বানিয়ে দেখতে হবে যে বৃহস্পতির সাপেক্ষে শুক্র কোন তারায় রয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তখন আপনারা কিন্তু বেশ অ্যাডভান্স লেভেলে রয়েছেন। আচ্ছা, পরের বুধবার আমাদের একটা ওয়ার্কশপ হবে, পারফেক্ট প্রিডিকশন উইথ কেপি। এই ক্ষেত্রে আমাদের লগ্নের নক্ষত্র হচ্ছে 23, মানে 5, 5, 6, 7, 8, 9, 10, 11। জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যয়ী, সাধক, বধ। তাহলে মঙ্গল এখানে রয়েছে লগ্ন সাপেক্ষে বধ নক্ষত্রে। কেতু কিন্তু রয়েছে মিত্র নক্ষত্র। চন্দ্র সাপেক্ষে যদি আমরা ক্যালকুলেট করি, চন্দ্র রয়েছে 26 নম্বর নক্ষত্র, মানে 8। তাহলে 8, 8, 9, 10, 11। মানে এখানে মঙ্গল রয়েছে খেম নক্ষত্র। তো খেম নক্ষত্র শরীরের জন্য কোন রকম ইমপ্রুভমেন্টের কারক নয়, তাহলেও শান্তি, স্বস্তি এগুলো দিতে পারে, কিছুটা হলেও মেন্টাল পিস দিতে পারে। তাহলে এই এই জায়গাটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এই পার্টটা হচ্ছে নেগেটিভ, নবতারা চক্র। আচ্ছা, এবার আপনাদের আরো কি কি বক্তব্য একটু বলুন। অর্গানের পার্টটা তো স্যার পুরো মানে বাদ যাবে, এটা কনফার্মই বোঝা যাচ্ছে, চান্স কম। অর্গানের পার্টটা এখানে নেগেটিভ হয়ে রয়েছে। যাই হোক, স্যার মনে হচ্ছে এটা ভালো হবে। এই অর্গানটা চলে গেলেও উনি মনে হয় সার্ভাইভ করতে পারবে। তো পরের প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টায় আমরা যাচ্ছি না, আমাদের এই পর্যন্তই থাক। এবার আমাদের রাহুটা স্যার। প্রত্যেকের একটা হোমওয়ার্ক দিই আজকে আমি, সেটা হচ্ছে প্রত্যেককে আহ প্রত্যেকে ডেলি একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্রে প্রে করবেন। এটা হোমওয়ার্ক থাক। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবাই জানেন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রে আপনারা প্রত্যেকে প্রার্থনা করবেন। বাকি যা হবে ঈশ্বরের ইচ্ছা, সে তো কারোর কিছু হাত নেই।
এবার আমাদের একটা গ্রুপে কোশ্চেন এসছে, সেটা আমার মনে হলো ভালোই হবে। কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। জন্মসাল 28/2/1995, ভোর 4:15 উলুবেড়িয়া। অপারেশন হবে এবং অপারেশনটা সাকসেসফুল ভাবে হবে। অপারেশনটা হয়েছে, মাথায় যে টিউমার গুলো ছিল সেই অপারেশনটা হয়েছে, কিন্তু মাথায় এখন আরো ছোট ছোট টিউমার দেখা গেছে। তার সাথে চোখে দেখতে পাচ্ছে না, বাদিকের কানে শুনতে পাচ্ছে না। সেই জন্য আবার দিল্লিতে নিয়ে যেতে হবে অপারেশনের জন্য। দেখে বলতে হবে দিল্লিতে গেলে পরে অপারেশনের জয় করবার পরে পুরোপুরি সুস্থ হবে কিনা, বা দিল্লি থেকে অপারেশন করবার পরে আর কি কোনো জায়গায় অপারেশন করতে নিয়ে যেতে হবে কিনা, তার সাথে বাড়ি বিক্রি করতে চাইছে, বাড়িটা কি বিক্রি করতে পারবে। বাবা, তো সব কঠিন কঠিন প্রশ্ন। তো এই টাইপের প্রশ্ন নিয়ে আপনাদের সামনে ক্লায়েন্ট উপস্থিত হবে আপনারা যখন প্র্যাকটিস করবেন সেই সময়। মানে এমন এমন প্রশ্ন ভেবে মনে হবে যে কি প্রশ্ন, কি উত্তর দেবে। টাইম হচ্ছে 4:15 AM। প্লেস অফ বার্থ হচ্ছে হাওড়া। করে কি স্যার গ্রুপে পাঠিয়ে দেবো স্ক্রিনশট? আমি চার্টটা করছি, তুমি দশা আর নবাংশটা করে পাঠো। ঠিক আছে। এই হলো আমাদের লগ্ন কুণ্ডলী। উম নবাংশটা পার্থ দেখি পাঠা। আপনার পুরো স্ক্রিনটাই রেকর্ডিং হচ্ছে। ও, পাঠিয়ে দিয়েছি স্যার, দেখুন। কোথায় পাঠালে, গ্রুপে? হ্যাঁ, এই গ্রুপে। সফটওয়্যারটা এখন আমার কাছে নেই। আচ্ছা, তো এই পার্টটাকে একটু বড় করি। তো এখানে এখন চলছে বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা, শনির প্রত্যন্তর দশা। এই মহিলার তো বাড়ি নয়, বাড়িটা তো নিশ্চয়ই এর হাজবেন্ডের। হ্যাঁ স্যার, হাজবেন্ডের তাই বাড়ি। এইখানে হাজবেন্ড যদি এইটা হন, তাহলে এইটা এনার বাড়ির জায়গা, এখানে রাহুর ওপর রাহুর দৃষ্টি, তাহলে কয়েক মাসের মধ্যে বাড়ি বিক্রি হওয়ার একটা জায়গা এটা তীব্রভাবে রয়েছে। কারণ সপ্তমের চতুর্থ, সপ্তম ভাব হচ্ছে হাজবেন্ড, তার চতুর্থ ঘরে রাহু বসে রয়েছে। ফলে হাজবেন্ডের সম্পত্তি হানির যোগ সৃষ্টি হয়েছে,
এবং এই সম্পত্তি হানির যোগ এইটা উম সত্যিভাবে যখন রাহুর দৃষ্টি কাজ করবে। নেক্সট হচ্ছে গিয়ে ওনার যে টিউমার, এটা হচ্ছে ওনার ব্রেনে হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে মঙ্গল, একটা second, মঙ্গল তার দৃষ্টি রাহুর উপরে পড়েছে, রাহুর দৃষ্টি শনির উপরে পড়েছে। এবং এখানে মঙ্গল শনি রাহু এরা কিন্তু বেশ ক্লোজলি অ্যাসোসিয়েটেড। এই যে মঙ্গলের একটা দৃষ্টি, কম্বাইন্ড দৃষ্টির মধ্যে পড়েছে শনি এবং রাহু, এখানে কিন্তু ওই টাইপের টিউমার বা ওই টাইপের টেন্ডেন্সি তৈরি হয়েছে। রাহু মানেই হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ, এবং সেখানে একটা কাজ করে গেছে। আর নবাংশ কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃহস্পতির একটা দৃষ্টি, সেটা এখানে কার্যকরী হয়েছে। সেটা শনির ওপরে পড়েছে, সেটা লগ্নের ওপরেও পড়েছে। এখানে নবমপতি পঞ্চমপতি শুক্র লগ্নে রয়েছে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এইটার আর কি, এই রাউন্ডের এই সময়ের যে প্রবলেম গুলো, সেগুলোকে যদি ওভারকাম করতে পারে, যদি এই প্রবলেম গুলো ওভারকাম করতে পারে, সেই ক্ষেত্রে একে আর কিন্তু কোথাও যেতে হবে না। এবং এই প্রবলেমটা ওভারকাম করবার সম্ভাবনা, সেটা 60% বাড়বে। 60% বাড়বে। 60% কেন বলছি, কারণ হচ্ছে বৃহস্পতি মকর লগ্নের জন্য বা মকর রাশির জন্য নেগেটিভ প্ল্যান। এই প্রবাবিলিটিটা 60% বাড়বে, এটা হচ্ছে অক্টোবরে। অক্টোবর 2025, সেই সময় কিন্তু এটা প্রবাবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রবাবিলিটি বাড়বে মানে তীব্রভাবে বাড়বে। স্যার আগস্টের 22 তারিখে নিয়ে যাবে অপারেশন করার জন্য দিল্লিতে। এবারে ভর্তি হবে ধরুন 3 দিন পর। মোটামুটি সেপ্টেম্বরের প্রথম দিক করে অপারেশনটা হবে, লেজার লাইটে, গামাটিক লেজার লাইটে অপারেশন হবে। বাবা, এই সপ্তাহে বুঝতেও পারবো না। এটা কোথায় হবে, এইমসে? হ্যাঁ, দিল্লি এমসে হবে, দিল্লি এইমস। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু রিকভারির চান্স যথেষ্টই আছে, যথেষ্টই আছে। এবং এই এই জায়গাটাতে এখন আমাদের, একটা সেকেন্ড, আমি একটু আরেকটা জিনিস দেখে বলছি। স্যার কানে শুনতে পাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছে না, এবং পাগলের মতন করছে। এটা কি পেইনের জন্য? আর ডাক্তার বলেছে পুরো গোটা মাথার যে নার্ভ আছে পুরো ড্যামেজ করে দিচ্ছে টিউমার গুলো। এবার পুরোপুরি সুস্থ হওয়া যা শুনছি তাতে কিন্তু মানে এটা তো মুশকিলই লাগছে। প্লাস হচ্ছে কি, এখানে মঙ্গল রাহু শনি এই সমস্ত মিলে কম্বিনেশন তৈরি করে বসে আছে, ফলে ব্যাপারটাতে তো বেশ স্ট্রেস আছেই। ডাক্তার বলে দিয়েছে যে চোখে হয়তো দেখতে নাও পারতে পারে, চান্স খুবই কম। কানে শোনাটাও বলে দিয়েছে হয়তো নাও সারতে পারে, ওটাও চান্স খুবই কম। আবারে এইটুকু বয়সে এই অবস্থা! আর দ্বিতীয় শনি রবি, এটা আর কি মারাত্মক এফেক্ট দিয়েছে। শনি রবি, তার উপরে রাহুর দৃষ্টি, এই সমস্ত মিলে আর কি ভয়ঙ্কর কাণ্ড করেছে। তার সঙ্গে নিচস্থ মঙ্গলের দৃষ্টি। যাই হোক, আমরা এক্সপেক্ট করব যতটা সম্ভব সুস্থ হয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এখানে পঞ্চমপতি শুক্র, সে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইয়েটা করবে, ম্যাক্সিমাম আমাদের ডিপেন্ডেন্স হচ্ছে পঞ্চমপতি শুক্রের উপরে। কিন্তু এখানে পঞ্চমপতি শুক্র সে ট্রুলি দ্বাদশে আছে। দ্বাদশে আছে বলতে লগ্নের ডিগ্রি হচ্ছে 12 ডিগ্রি, আর শুক্র হচ্ছে 2 ডিগ্রি। সেই ক্ষেত্রে পঞ্চমপতি শুক্রকে আমরা বিরাট অ্যাক্টিভ ধরতে পারবো না। আর শনি এক্ষেত্রে দগ্ধ, মঙ্গল রেট্রোগ্রেশনে রয়েছে, ফলে প্রবলেম তো আছেই। বাট তাহলে পরে এখানে রিকভারি রেট আছে। যতটা সম্ভব আমরা এক্সপেক্ট করবো যে উনি সুস্থ হয়ে ফিরে আসবেন। সুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। স্যার শনি মনে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি তো একাদশে, আর রবি রাহুর নক্ষত্রে, ওটা একটু খারাপ মনে হচ্ছে।
মকর লগ্ন তো বৃহস্পতি একাদশে কিছু কিছু ক্ষেত্রে বাড়িয়ে দেয়, সাপোর্ট দেয়, কিন্তু বহু ক্ষেত্রে এই একাদশ ভাবস্থ বৃহস্পতি ক্ষতি করিয়ে দেয়। আর বৃহস্পতির একটা ভয়ঙ্কর বাজে দোষ, সে হচ্ছে মেকআপ করার চেষ্টা করে, ভয়ঙ্কর বাজে দোষ। মানে বৃহস্পতির এই দোষের কারণে কত জীবন যে, কত মানুষ যে শেষ হয়ে গেছে এই একটা দোষের কারণে। সে হচ্ছে তাপ্পি দেওয়ার চেষ্টা, মানে রোগটা যে হয়েছে সেটা কিছুতেই বুঝতে দেবে না। ও এটা ওটা সেটা করে হালকা কিওর করে 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 রেখে দিতে থাকবে। মানে এই যে চেপে 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 রাখা। হ্যাঁ, দাদা মদ খেয়ে এসছে, মায়ের কাছে এসে বলছে যে বাবা গিয়ে চলে এসছে, যা যা, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, তো বাবা যেন শুনতে না পায়। বাবা শুনতে পেলে ওই দিনকেই বেধড়ক ঠ্যাঙানি দিত। ঠ্যাঙানি দেওয়ার পরে তারপরে হচ্ছে কি আর কোনো প্রবলেম থাকতো না। কিন্তু ওই দিন যে পিটানিটা দিল না, এই পরের দিন কিন্তু আবার খেলো বাবা, কিন্তু বাবাকে আচ্ছা, তুই কর আমি দেখছি, কালকে থেকে খাবি না কিন্তু আর। এই হচ্ছে বৃহস্পতি। আর এখানে মঙ্গল হলে কি হতো, মঙ্গল হলে মদ খেয়ে এসছিস দাঁড়া বলে জুতো দিয়ে মারতে শুরু করলো, সারা পাড়া জেনে গেল মদ খেয়ে এসছে। পরের দিন মদের দোকানদার বলছে বাবা তোকে মদ দেবো না, তোর মাজা চিল্লায়। হুম। তো বৃহস্পতি এখানে ইনিশিয়ালি ব্যাপারটাকে বানিয়ে নিল, বানিয়ে নিয়ে একটা জায়গা ঠিক করলো, কিন্তু আলটিমেটলি বৃহস্পতির রেজাল্ট কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই কাণ্ডটি বৃহস্পতির ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই। এই বৃহস্পতির ওপরে ভরসা করে জ্যোতিষরা বা সাধারণ মানুষজন ভরসা করে আমরা থাকি যে বৃহস্পতি ট্যাকল করবে, কিন্তু বৃহস্পতি পুরো চেপে ধরে বসিয়ে ট্যাকল করার নাম করে বরবাদ করেছিলেন। স্যার দাদার এখানে কোশ্চেন হচ্ছে যে দিল্লিতে যে নিয়ে যাবে এরপরে কি আর অন্য কোনো জায়গায় কি আবার ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে হবে, আর সুস্থ হয়ে কি বাড়ি আসবে, এটাই দাদা জানতে চাইছে। মানে খুব কান্নাকাটি করছে এই ঘটনাগুলো শোনার পর। দেখো এই মুহূর্তের যা গ্রহ অবস্থান বা এখন যা সিচুয়েশন, তাতে এর হচ্ছে ফিরে আসা উচিত। মানে সুস্থ হয়ে যতটা সম্ভব, যতটা সুস্থ হওয়া পসিবল, ততটা সুস্থ হয়ে ফিরে আসা উচিত। আগেরটার ক্ষেত্রে আমরা যেমন অনেকটাই নেগেটিভ পেলাম, এর ক্ষেত্রে কিন্তু আমরা অতটা নেগেটিভ পাচ্ছি না। এর আরো প্রবলেমটা বেড়েছে, দাদার যেহেতু বাড়িটা কিনলো, কেনার পরে এর 3 মাস সমস্যাটা দেখা দিল, এবং দাদার বাবা ছিল, দাদার মা ক্যান্সার হয়ে মারা গেল, তারপরেই 3 মাসের বউ দিয়ে আবার সেরম সেম ভাবে। তাহলে এই বাড়িগুলোর ক্ষেত্রে একটা ভালো রকম জাজমেন্ট করা দরকার, মানে দেখা দরকার যে সিচুয়েশনটা কি, কি হতে পারে বা বাড়িটা কেন ডিস্টার্ব চিন্তা করছে। ভাবনা করেছে বিক্রি করে দেবে। তো যদি বাড়িতে বেশি বাস্তু প্রবলেম থাকে, সেই বাড়ি বিক্রি করা সহজ নয়। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাড়িতে বাস্তু প্রবলেম থাকে সেই বাড়ি কিন্তু সহজে বিক্রি করা যায়। সেই আমি বাড়ি হচ্ছে গিয়ে স্যার ওই কথাটা মালিকানা আমি বলেছি। চেঞ্জ কে অপোজ করে। এবার আমার বাড়িতে যদি বাস্তু প্রবলেম থাকে, আমার বাড়ি বিক্রি করাটা কঠিন হবে। সেক্ষেত্রে তো স্যার এনার ফোর্থ হাউস তো ড্যামেজ আছে, রাহু কেতু আছে, সেক্ষেত্রে আবার এর বকরি শনি। প্রচন্ড ভাবে ড্যামেজ। কেতু হ্যাঁ, বসে আছে, বকরি। চতুর্থ পতি নিচস্থ। বকরি শনির দৃষ্টিও আছে চতুর্থে। না, বক্রী শনি শনির তো। দৃষ্টি চতুর্থে রয়েছে। এবং বক্রী শনি নয়, এই শনিটা ও, হচ্ছে রেট্রোগ্রেড নয়, এটা হচ্ছে ও অস্ত। ষষ্ঠ। স্যার অনেকে বলে নাকি এই রাহু কেতু বা ফোর্থ হাউস যদি প্রবল থাকে সেক্ষেত্রে যতই বাস্তু রেমেডি করি বাস্তু প্রবলেম থেকেই যায়। কে যায় তো, রেমেডি করা যায় না তো। ও, আচ্ছা। রেমেডি করে তো আমি এই জায়গাগুলোকে ঠিকঠাক করতে পারবো না।
কি এরা চেঞ্জ করে যদি অন্য বাড়িতে যায় সে বাড়িতেও বাস্তু প্রবলেম থাকবেই? সেই বাড়িতেও বাস্তু প্রবলেম থাকার সম্ভাবনা খুব বেশি। এইবার এই ক্ষেত্রে যদি কিছু এই বাড়ি ছেড়ে আর পরের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে এই চতুর্থ কেতুর জন্য কিছু করা হয়, নবগ্রহ শান্তি হোম টোম করে একদম গুছিয়ে গাছিয়ে যদি যাওয়া যায়, সেই ক্ষেত্রে ঠিক আছে, প্রবলেম ফ্রি থাকা যেতে পারে। সমস্যা আছে এবং সেটা যথেষ্ট ভালো রকম প্রবলেম। স্যার আগে দাদার প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু এখন দাদা পুরো দেউলিয়া হয়ে গেছে। মানে যত দিন যাচ্ছে আরো ভেঙে পড়ছে। স্বাভাবিক না? স্যার এনার দশাটাও কিন্তু পরে কেতু আসবে, তো এটাও তো খুব একটা সাপোর্টিভ হবে না অন্তর্দশায়। হ্যাঁ, অন্তর্দশা কেতু আসছে, সেটা একদমই সাপোর্টিভ নয়। এই ব্যাপারটা সাপোর্টিভ নয়। কি যন্ত্রণা মানুষের, কত সমস্যা। এই বছর যেন স্যার প্রতিটা মানুষের প্রবলেম। এই বছরটা তো পিটকেল একটা বছর না। মানে ওই রাহু শনি এরা আস্তে আস্তে একে অপরের দিকে আসছে, সেই সময় থেকে এটা শুরু হচ্ছে। এবার সবকটা স্লো মুভিং প্ল্যানেট, তো তো সময়টা যেন যায়ও না এমন হচ্ছে। চতুর্দিকে শুধু এবছর স্যার কাটাকাটি আর মৃত্যুর মারা। সম্ভাবনাটা বেশি। এই বৃহস্পতির দশা চলছে তো মনে হয় মৃত্যু হবে না। না, আশা করা যায় মৃত্যুর ব্যাপারটাকে অ্যাভয়েড করা যাবে। কঠিন কঠিন কুণ্ডলী। যাই হোক, এই সময় ট্রানজিট কুণ্ডলী যেটা বলার, ট্রানজিট কুণ্ডলী কিন্তু খুবই খারাপ। এই খুবই খারাপ ব্যাপারটা অনেক দিন চলবে। তাই আমাদের সবাইকে যতটা সম্ভব সাবধান থাকতে হবে। নবগ্রহের পূজা পাঠ এগুলো করতে হবে। ইষ্ট মন্ত্র দীক্ষা মন্ত্র যেগুলো যার যা হয়েছে সেগুলো প্রত্যেককে জপ করতে হবে। নিজেদের যতটা সম্ভব ক্লিন রাখবার চেষ্টা করতে হবে। কোন রকম নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটি ওরিয়েন্টেড কাজকর্ম কমাতে হবে। এই সমস্ত গুলো করলে পরে আমরা কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবো। সমস্যা বর্জিত থাকার সম্ভাবনা এখানে অনেকটাই বেশি। তাই চিন্তাবিহীন ভাবে থাকতে হবে এবং মাইন্ডকে যতটা সম্ভব ফ্রেশ ফ্রি রাখতে হবে। আর যেটা বললাম সেটা হচ্ছে নবগ্রহ স্তোত্র প্রত্যেককে আমাদের জপ করতে হবে এবং এভরিডে প্রত্যেক দিন নবগ্রহ স্তোত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো জপ করতে হবে। আর কয়েকটা দিন এই সময় আমরা তো কারোর উদ্দেশ্যে জপ করতেই পারি, চেষ্টা করতে হবে এটা হচ্ছে কি কারোর উদ্দেশ্যে জপ করবো। নবগ্রহের স্যার উচ্চারণটা একটু প্রবলেম হয়, এমন তো কেন? অনেক মানুষই আছে। একটা ভিডিও ভালোভাবে করতে পারেন তো কে? আপনি নবগ্রহের? নবগ্রহের উচ্চারণ? হ্যাঁ, যেমন মহামৃত্যুঞ্জয়ের একটা করেছিলেন না, হ্যাঁ, ওটা আমি করে দেবো। তো ভালো হবে অনেক, মানে সবাই এই সময় হেল্প পাবে অনেক। ঠিক আছে, তুমি ওটা করে দেবো। খুব যাই হোক, এই পর্যন্তই। তাহলে আচ্ছা, এবার আমাদের সিলেবাস অনুযায়ী মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। এবার আর কি কি স্পেসিফিক করাতে হবে
আমাদের ভৃগু সরল পদ্ধতি করা হয়েছে, রেমিডি নিয়ে পড়াশুনো হয়েছে, চুরি ছিনতাই অ্যাংজাইটি প্রচুর পড়াশুনো হয়েছে। তো মোটামুটি আমরা কোর্সটা কমপ্লিটের দিকে নিয়ে এসেছি। এবার এটাকে আমরা আমি যেটা ভাবছি সেটা হচ্ছে আরো মাস ছয়েক কন্টিনিউ করব। তো মাস ছয়েক কন্টিনিউ করলে সিলেবাসটাকে আমাকে আরেকটু দেখে নিতে হবে, দেখে নিয়ে সেটাকে আরেকটু হালকা অল্টার করে আমি দেখে নেবো কি কি করানো বাকি আছে। স্পেশালি আমার মনে হয় মেডিকেল অ্যাস্ট্রোলজি কিছুটা বাকি রয়েছে, প্লাস হোরারি বার্থ টাইম রেক্টিফিকেশন বা যমজ বাচ্চার কুণ্ডলী, এইটা কি করানো হয়েছে? না। তাহলে এই জায়গাগুলো একটুখানি করে দিতে হবে। আর এখন আমরা যেরকম ভাবে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ওরিয়েন্টেড স্টাডি করছি, এটাই আমাদেরকে করতে হবে। লাস্ট একটা পয়েন্টে কথা বলবো, এই মানুষটাকে এখন আমরা রেমিডির দিকে যেতে পারি, কিন্তু এই যদি কম বয়সে আমাদের কাছে আসতো তাহলে আমরা অবশ্যই একে রেমিডির দিকে নিতে। তাহলে এই ক্ষেত্রে কি রেমিডির দিকে আমাদের যাওয়াটা বেটার, চট করে বলে ফেলি। ব্লু জারকান। ব্লু জারকান, এটা কিন্তু একদম ঠিকঠাক রেমিডি। ব্লু জারকান, লাইট ব্লু জারকান একটা রেমিডি আমরা দিতাম এটা। আর তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় কবচ, এই দুটোই এর জন্য সাফিসিয়েন্ট রেমিডি হতো। ব্লু জারকানটাকে একটু অ্যাক্টিভেট করবার জন্য হাফ বা 1/3 পান্না, মানে 6 রতি ব্লু জারকান, 2.5 থেকে 3 রতি পান্না, এটা দেওয়া যেতে পারতো, ব্লু জারকানটাকে অ্যাক্টিভেট করতো। তবে ব্লু জারকানটাই এখানে সাফিসিয়েন্ট রেমিডি। এর সাথে আর একটা জিনিস অ্যাড করতে পারতাম, সেটা বা 6 একটা সাতমুখী রুদ্রাক্ষ, 6 মুখী শুক্র, 7 মুখী হচ্ছে গিয়ে শনি, এই ব্লু জারকানের অ্যাক্টিভিটিকে আরো বাড়িয়ে দিত। এটা কিন্তু খুব স্যার এফেক্টিভ রেমিডি হতো। একটা কোশ্চেন করবো? হ্যাঁ, বলছি বলছি স্যার, এই টিউমারটা কি বংশগত, সেটা কি জানা যাবে বংশগত কিনা? তাহলে আরো বংশের কয়েকটা লোকের চার্ট তো লাগবে। তবে এই ক্ষেত্রে এটা বংশগত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে ওই রাহু শনি কেতু এরা ট্রাইন ক্রিয়েট করেছে। রাহু শনি, স্যার এখানে একটা আমাদের নিউমোরোলজি ক্লাস হবে না স্যার? হবে হবে নিউমারোলজি তো আপনারা শিখেইছেন, এখন শুধু একটু গ্রিডটা শিখতে হবে, গ্রিডটা একদিনে করিয়ে দেবো। নিউমারোলজি কোনো বড় কোর্স নয়, মানে আমার নিউমারোলজি আমি তো অল্প জানি, সেই অল্প জানা নিউমারোলজিটা বড় কোর্স নয়, একদিনে করিয়ে দেবো। আপনাদের মোটামুটি বেসিক কনসেপ্ট হয়েছে, আর নিউমারোলজিটা আমি একদিন গ্রিড করিয়ে দেবো আর একদিন নেম কারেকশন করিয়ে দেবো। তো যাই হোক, মোটামুটি এই পর্যন্তই আজকে। তাহলে আমাদের ছুটি, পরের সপ্তাহে আমাদের একটু লম্বা ক্লাস হবে। ওখানে সমানন্দ তীর্থনাথ বলে একজন ভদ্রলোক, তিনি কেপির উপর একটা ওয়ার্কশপ করাবেন, আশা করি ভালো করাবেন। আপনারা পার্টিসিপেট করুন এবং প্রচুর প্রশ্ন টশ্ন করে আহ জেনে নিন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, কিভাবে একদম পিন পয়েন্ট প্রেডিকশনের দিকে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এগোনো যায়। একটু বেটার প্রেডিকশন, পিন পয়েন্ট হোক না হোক, বেটার তো হয়। তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে।